করছি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। গত দিনে করেশন সম্পর্কে 4টা স্লাইড আমরা দেখেছিলাম। আজকে মূলত করেশনের অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে। সো ফার্স্টেই ডেফিনেশন অফ করেশন। করেশন হচ্ছে একটা কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল ফিনোমেনা। হচ্ছে কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল ফিনোমেনা, এবং এর মাধ্যমে কি হয়, একটা ডিস্ট্রাকটিভ অ্যাটাক হয় মেটালের। মেটাল ধ্বংস হয়ে যায়। মেটালের সঙ্গে কার কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হবে? উইথ ইটস এনভায়রনমেন্ট, মেটালের এনভায়রনমেন্ট, চতুর্দিকে যে এনভায়রনমেন্ট আছে। তো দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যাটেরিয়াল যে কোনো কিছুই হতে পারে, তার সঙ্গে তার সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে কেমিক্যাল অথবা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে মেটালের ধ্বংস হয়ে যাওয়াটাকে বলা হয় করেশন। ধ্বংস হয়ে যাওয়া মানে কি? আস্তে আস্তে ক্ষয় হয়ে যাওয়া, একসাথে ধ্বংস হবে না, আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। এখন এই ক্ষয়টা অন্যভাবে হতে পারে, যেমন বলা হয়েছে বাই ফিজিক্যাল কজেস। তোমরা মেটালোগ্রাফি দেখেছো স্যাম্পলের, নিশ্চয়ই। মেটালোগ্রাফি দেখার জন্য স্যাম্পলটাকে আগে প্রিপারেশন করতে হয়েছে। কিভাবে প্রিপারেশন করেছো? একটা স্যাম্পলকে তোমরা এমআরআই পেপার দিয়ে পলিশ করে নিয়েছো। এমআরআই পেপার দিয়ে যখন পলিশ করছো তখন কি হচ্ছে? মেটালের সারফেস থেকে মেটাল উঠে যাচ্ছে, পলিশ হচ্ছে। সো দ্যাট ইজ অলসো ডিস্ট্রাকটিভ, ডিটোরিয়েশন অর ডিস্ট্রাকটিভ, একই কথা। মানে ডিস্ট্রাকশন অফ মেটাল অর ডিটোরিয়েশন অফ মেটাল। সেইটা কিভাবে হচ্ছিল? সেইটা হয়েছে তুমি ফিজিক্যালি মুভ করিয়েছ একটা ইরোসিভ পেপার নিয়ে, যে কারণে মেটালের ডিটোরিয়েশন হয়েছে, ক্ষয় হয়েছে। এইটা ওই করেশনের ডেফিনেশনে বলা হচ্ছে ক্ষয়টা হতে হবে থ্রু কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, কিন্তু এখানে ক্ষয়টা হয়েছে ফিজিক্যাল কজেস, থ্রু মেকানিক্যাল অ্যাকশন। সো দিস ইজ নট করেশন, এটাকে করেশন বলা হয় না। সো ম্যাটেরিয়াল ক্ষয় হলেই সেটাকে করেশন বলা হয় না। তার সিস্টেমটা হতে হবে থ্রু কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। ফিজিক্যাল রিয়াকশনের মাধ্যমে যদি ম্যাটেরিয়ালের ক্ষয় হয় সেটাকে বলা হয় ইরোশন অথবা উইয়ার, অথবা এরকম আরো কিছু নাম থাকতে পারে, সেটা করেশন না। হ্যাঁ, আমরা বাস্তব ক্ষেত্রে যেটা দেখি যে এই দুইটা কারণ একসঙ্গেই ঘটে। কিছু ফিজিক্যাল ডিটোরিয়েশন হয়, আবার কিছু কেমিক্যাল রিয়াকশন আর ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হয়। দুইটা একসঙ্গে মিলে মেটালটাকে ক্ষয় করে ফেলে। তখন ওইটাকে আমরা তাহলে কি বলবো? যে কেমিক্যাল রিয়াকশনের কারণে যে ক্ষয়টা হচ্ছে সেটা হচ্ছে করেশন, আর ফিজিক্যাল রিয়াকশনের কারণে যে ক্ষয়টা হচ্ছে সেটাকে বলবো ইরোশন। সো দুইটা একসঙ্গে হচ্ছে বলে দুইটাকে আমরা তখন বলি করেশন, ইরোশন। এবং বাস্তব ক্ষেত্রে পিওর করেশন আমরা খুব কম দেখি, আমরা এই দুইটা একসঙ্গে দেখি। এর একটা এক্সাম্পল আমি বলি, সেটা হচ্ছে বা অথবা করসিভ উইয়ার বলা হয়। এই যে করেশন টার্মটাও আছে, আবার উইয়ার টার্মটাও আছে। তো এক্সাম্পল আমি বলি যে সমুদ্রে একটা জাহাজ চলছে, জাহাজের বডি সমুদ্রের পানি, স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার হচ্ছে করসিভ এনভায়রনমেন্ট। সো করসিভ এনভায়রনমেন্ট, জাহাজের বডিটা স্টিল দিয়ে তৈরি হয় ইউজুয়ালি। সো স্টিল বডির সঙ্গে কন্ট্যাক্টে এসে ক্ষয় হচ্ছে। এখন এই ক্ষয়টা করেশন না, এই ক্ষয়টা হচ্ছে করেশন ইরোশন। কি করে করেশন ইরোশন? ফার্স্ট আমি এখন চিন্তা করি যে সমুদ্রের পানি স্যালাইন ওয়াটার। সো স্যালাইন ওয়াটারের সাথে জাহাজের বডি স্টিল মেটালের একটা কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে একটা ক্ষয় হচ্ছে। সো করেশন। ইরোশন কিভাবে হলো? ইরোশন হচ্ছে সমুদ্রের পানির একটা কারেন্ট আছে, কারেন্ট মানে স্রোত আছে। স্রোতটা না থাকলেও যদি একদম স্থির পানীয় হয়, যখন জাহাজটা যায় তখন জাহাজের সাথে সমুদ্রের পানির একটা রিলেটিভ মোশন হয়। সো রিলেটিভ মোশনের কারণে সমুদ্রের পানি কি করে, জাহাজের গা থেকে কিছু ওয়ার আউট করে নিয়ে যায়, ক্ষয় করে নিয়ে চলে যায়। আর যদি দুটাই একসঙ্গে থাকে, যে সমুদ্রের পানিরও একটা কারেন্ট স্রোত আছে, আবার জাহাজও যাচ্ছে আর একদিকে, সো দুইটার রিলেটিভ মোশনটা তখন বেড়ে যায়। সো সেখানে একটা ফিজিক্যাল ইরোশন হয়। সেজন্য সমুদ্রের পানিতে জাহাজের যে করেশনটা হয় ওটা কোনো সময় ফুললি করেশন না, ওটাকে বলা হয় আমরা করেশন ইরোশন। ইভেন সমুদ্রের পানি স্থির থাকলেও, কারণ জাহাজটা তখন মুভ করছে।
বাস্তবিক ক্ষেত্রে আমরা দুইটাই দেখতে পারি, অধিকাংশ ক্ষেত্রে আমরা দুইটাকে একসঙ্গেই দেখি। শুধু করশন হয় না, করশন নিরসন হয়, অথবা করসিভ উইয়ার হয়। রাস্ট আমরা ইংরেজিতে রাস্টিং বলি, মরিচা বলি। রাস্ট মানে হচ্ছে হাইড্রাস আয়রন অক্সাইড। তার মানে হাইড্রাস আয়রন অক্সাইড, আয়রন অক্সাইডের ফর্মুলাটা Fe2O3 বা অন্য কোনো স্টয়চিওমেট্রি হতে পারে, Fe3O4 হতে পারে, সবই আয়রন অক্সাইড। এর সঙ্গে হাইড্রাস মানে হচ্ছে পানির অণু যুক্ত আছে, H2O। পানির অণু 2 অণু হতে পারে, 3 অণু হতে পারে, যেটাই হোক না কেন, এন লিখলাম, এন অণু পানি। এই জিনিসটাকে বলা হয় রাস্ট। হাইড্রাস আয়রন অক্সাইডকে বলা হয় রাস্ট। তার মানে আয়রন যখন ক্ষয় হয়ে যায় থ্রু করশন, থ্রু অক্সিডেশন, তখন এটা হয়, এই প্রোডাক্টটা হয়। তার মানে যদি আমরা তখন তাকে রাস্টিং বলি, রাস্টিং করশন বলি। তা রাস্ট মানে হচ্ছে আয়রন অক্সাইড। সো আমার যদি অন্য কোনো মেটাল, আয়রন ছাড়া অন্য কোনো মেটাল, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম সারফেস থেকে ক্ষয় হয়ে যাচ্ছে কিভাবে? অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে। এই সো অ্যালুমিনিয়ামের করশনের মাধ্যমে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যাচ্ছে। ওকে, আমি ধরলাম এখানেও পানি আছে, H2O আছে। সো এই যে ফিনোমিনাটা, অ্যালুমিনিয়াম ক্ষয় হয়ে যে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে, এইটাকে আমরা রাস্টিং বলতে পারবো না, এটাকে বলতে হবে করশন অফ অ্যালুমিনিয়াম। কিন্তু এইটাকে যখন আয়রন ক্ষয় হয়ে আয়রন অক্সাইড হচ্ছে, এইটাকে আমরা করশন অফ আয়রনও বলতে পারবো, এট দ্য সেম টাইম রাস্টিংও বলতে পারবো। কারণ রাস্টের ডেফিনেশনটাই হচ্ছে এই জিনিসটা, দিস ইজ নট রাস্ট। সেই জন্য বলা হচ্ছে রাস্টিং করশন অ্যাপ্লাইজ টু আয়রন। এখানে অনলি কথাটা দিলে আরো ভালো হতো। অনলি আয়রন যখন করশন হয়, তখন তাকে আমরা ইন জেনারেল টার্মে আয়রনের করশনও বলতে পারি, অথবা রাস্টিং বলতে পারি। কিন্তু আয়রন ছাড়া অন্য মেটাল অথবা নন ফেরাস বলা হচ্ছে, নন ফেরাস, ফেরাস না, যেমন অ্যালুমিনিয়াম বা অন্য যে কোনো মেটালের যখন করশন হয়ে ওই একই ফিনোমেনাতে ডিটোরিয়েশন হয়ে যাচ্ছে এবং অক্সাইড বা করেসপন্ডিং অক্সাইড বা অন্য কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাকে আমরা শুধু করশন বলবো, আমরা রাস্টিং বলতে পারবো না। মেটাল, অন্যান্য মেটালস গুলো কি হয় না, এখানে নন ফেরাস মেটালস, নন ফেরাস মেটালের কোনোদিন রাস্টিং হয় না। নন ফেরাস মেটালস করোড, তারা করোড হয়, বাট ডোন্ট রাস্ট। রাস্ট, the term rust or rusting applies only to ferrous metal or iron metal. খেয়াল রাখবা। সো করশনের ডেফিনেশনে আমরা একটু আগে শিখেছি দুটো ফিনোমেনা, কি কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল। সো ইলেকট্রোকেমিক্যাল একটা ফিনোমেনা ইনভলভ আছে, যে এই যে ফিনোমেনাটা আলোচনা হয় ইলেকট্রোকেমিস্ট্রি এই সাবজেক্টের ভিতরে। সো ইলেকট্রোকেমিস্ট্রি করশনের একটা ব্রাঞ্চ। আর করশন কি হয়? করশনের ভিতরে আলোচনা হয় মেটালের স্ট্রাকচার এন্ড কম্পোজিশন। স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ মেটাল ডিটারমাইন করশন বিহেভিয়ার। সো এবং স্ট্রাকচার এন্ড বিহেভিয়ার কোন সাবজেক্টের আলোচনার বিষয়? সেটা হচ্ছে মেটালার্জির আলোচনার বিষয়। তাহলে করশনার ফিনোমেনাটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির আলোচনার বিষয়, আর করশনের সাথে ডিরেক্টলি ইনভলভড হচ্ছে মেটালের স্ট্রাকচার আর কম্পোজিশন, যেটা মেটালার্জির বিষয়। তার মানে করশনটাকে যদি আমি একসঙ্গে করি, তাহলে করশন সায়েন্সটা হচ্ছে কি, এটি কম্বিনেশন অফ কেমিস্ট্রি প্লাস মেটালার্জি। আমাদের বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও করশন পড়ানো হয়। আমরা যা পড়াই তারাও মোটামুটি একই জিনিসই পড়ায়। আমরা যে বই ফলো করাই তারাও একই বই ফলো করায়। কিন্তু করশনের সায়েন্স মানে হচ্ছে কেমিস্ট্রি প্লাস মেটালার্জি। ফলে এই জায়গাটাতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা উইক, আমরা স্ট্রং এই জায়গাতে। সো করশন বানানটা ভুল হলো বোধহয়, হ্যাঁ, আমরা এই জায়গাটা স্ট্রং। সো কেমিক্যাল ইঞ্জিনিয়াররা করশন জানে, তবে তারা কেমিস্ট্রি ভালো তারা বোঝে, আমরাও এটা ভালো বুঝি। কিন্তু মেটালার্জি তারা ভালো বোঝে না, আমরা এটাও ভালো বুঝি। সো করশন ইঞ্জিনিয়ারিং মেইনলি আমাদেরই সাবজেক্ট, আমাদের প্রাইমারি সাবজেক্ট। কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সেকেন্ডারি সাবজেক্ট। এই জায়গায় তাদের অনেক কিছু মুখস্থ করতে হয়, অত ডিটেইলসে তারা যেতে পারে না। সো করশন সায়েন্স যে কম্বিনেশন অফ কেমিস্ট্রি প্লাস মেটালার্জি। অ্যাজ উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, অ্যাজ মেডিকেল সায়েন্স সমান
কেমিস্ট্রি প্লাস বায়োলজি। করেশনের ডিটেইলস আমরা পরে যাব। করেশন যেহেতু একটা ডিস্ট্রাকটিভ ফেনোমেনা, তাহলে তার সাথে একটা ইকোনমি ইনভলভ, তার মানে কিছু লস হয়। করেশনের ইকোনমিটাকে দুই ভাগে, ইকোনমিক্যাল লসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ডাইরেক্ট লস, একটা ইনডাইরেক্ট লস। তোমরা অ্যাকাউন্টিং হয়তো বা পড়েছো, যদি পড়ে থাকো সেখানে ডাইরেক্ট লস আর ইনডাইরেক্ট লসটাকে, এই দুটো টার্মকে তোমরা নিশ্চয়ই বুঝে এসছো অ্যাকাউন্টিং এ। তা আমরা করেশনের ভিতরে এই জিনিসগুলো আরেকটু বুঝবো। ডাইরেক্ট লসটা কি? এক কথায় যেটা বলা হয়, করেশন হয়ে যখন মেটালটা ক্ষয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ওইটাকে রিপ্লেস করার জন্য আমাকে কি করতে হয়? ওই মেটাল আমার নতুন আরেকটা আনতে হয়। ওই মেটাল নতুন আনার জন্য, শুধু নতুন না, ওই মেটাল তো মেটাল না, ওটা একটা মেশিনারি পার্টস হতে পারে, শিল্প কলকারখানার একটা কোনো পার্টস হতে পারে। তা সেই পার্টসটাকে আমাকে, যেটা ক্ষয় হয়ে গেছে আর ব্যবহার উপযোগী নেই, সেটাকে ফেলে দিয়ে নতুন আর একটা পার্টস আনতে হয়। এবং এই পার্টসটা কেনার যে খরচটা, সেটা হচ্ছে ডাইরেক্ট কস্ট। শুধু পার্টসটা কিনলেই হয় না, পার্টসটা কিনলে আমাকে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে ওই পার্টসটা যে জায়গায় সেট আপ ছিল সেই জায়গা থেকে, সেই জায়গায় ইউজলেস পার্টসটাকে সরিয়ে আবার দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে সেই পার্টসটাকে ইনস্টল করতে হয়। ওই দক্ষ ইঞ্জিনিয়ারকে আমাকে কিছু সম্মানই দিতে হয়, ওটাও ডাইরেক্ট লস। সো এইগুলো হচ্ছে ডাইরেক্ট লস। ইনডাইরেক্ট লস কোনটা? ইনডাইরেক্ট লস হচ্ছে যে এই পার্টসটা যখন আমি কিনে এনে তোমার ইঞ্জিনিয়ার দিয়ে রিপ্লেস করছি, ঠিক পার্টিকুলার ওই সময়টার জন্য ওই মেশিনটা বন্ধ থাকে। ওই মেশিনটা বন্ধ থাকা মানে প্রোডাকশন লস হয়ে যায়। তা প্রোডাকশন লস হওয়াটাও মালিকের, ওই ইন্ডাস্ট্রির যে মালিক আছে তার একটা লস। ওই লসটা হচ্ছে ইনডাইরেক্ট লস। সো মূল পার্থক্য হচ্ছে এইটাই, যে জিনিসটা নষ্ট হলো সেটাকে রিপ্লেস করে নতুন একটা জিনিস কিনে আনা, দ্যাট ইজ ডাইরেক্ট লস। ওইটাকে ইনস্টল করা, দ্যাট ইজ ডাইরেক্ট লস। আর হচ্ছে কি, এইটা করতে যে সময়টা আমার প্রোডাকশন বন্ধ থাকছে, দ্যাট ইজ ইনডাইরেক্ট লস। এক কথাই এইটা। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। সো ডাইরেক্ট লসের এক্সাম্পল, কস্ট ফার্স্টে বলা হচ্ছে কস্ট অফ রিপ্লেসিং করোডেড স্ট্রাকচার অবলিক মেশিনারি। এটা আমি বললাম যে যেটা ক্ষয় হয়ে গেল সেটাকে আমার রিপ্লেস করতে যে নতুন একটা কিনতে হচ্ছে। এই এক্সাম্পল দেওয়া আছে, যেমন কন্ডেন্সার টিউব, পাইপলাইন, মেটাল, রুফিং, ইনক্লুডিং নেসেসারি লেবার। এই যে লেবার, আমাকে এখানে লেবার টার্মটা ইউজ করা হয়েছে। এই যে রুফিং বলা হয়েছে যে আমরা গ্রামাঞ্চলের দিকে, তোমরা রুরাল এরিয়াতে যে বাড়ি ঘরগুলো থাকে তার ছাদের ম্যাটেরিয়াল হিসেবে ঢেউটিন ইউজ করা হয়। তোমরা দেখেছো ঢেউটিন একসময় ক্ষয় হতে হতে ছিদ্র হয়ে যায়, মরিচা পড়ে যায় একেবারে। তখন ওইটাকে আয়দার আবার পেইন্ট করতে হবে, একটা কিছু করতে হবে, অথবা ওটাকে ফেলে দিয়ে নতুন ঢেউটিন এনে লাগাতে হবে। তাহলে ঢেউটিন এনে লাগায় তখন ইঞ্জিনিয়াররা লাগায় না, তখন লেবাররা লাগায়। তো লেবারদের যে দৈনিক পারিশ্রমিক, সেটাকে হচ্ছে ডাইরেক্ট লসের ভিতরে পড়ে যায়। আর ঢেউটিন আমরা যে কিনলাম সেটাও ডাইরেক্ট লস। গ্যাস সেক্টরে বা ওয়াসাতে তারা যে পাইপলাইন ইউজ করে, যেটা ইউজলেস হয়ে যাচ্ছে সেটা ফেলে দিয়ে আমরা যখন কিনছি নতুন, সেটা ডাইরেক্ট লস। তার ইনস্টলেশন আন্ডারগ্রাউন্ডে যে ইঞ্জিনিয়ার ইনস্টল করে সেগুলো হচ্ছে ডাইরেক্ট লস। রিপ্লেসিং অফ স্ট্রাকচারস, ক্যাপিটাল কস্ট, আপকিপ অফ ক্যাথোডিক্যালি প্রোটেক্টেড পাইপলাইনস। এই ওই উপরে যেটা বলা হয়েছে স্ট্রাকচার, ঠিক কোন স্ট্রাকচারকে যদি রিপ্লেস করতে হয়, হ্যাঁ, তার জন্য যত কস্ট আছে সব কস্টই হচ্ছে ডাইরেক্ট লস। আর এটা কি বলা হচ্ছে, লাল কালি দিয়ে দেখানো হচ্ছে, আপকিপ অফ ক্যাথোডিক্যালি প্রোটেক্টেড পাইপলাইনস। আন্ডারগ্রাউন্ডে যে পাইপলাইন থাকে, গ্যাস সেক্টর, আমাদের গ্যাস সেক্টর, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লেভেল, জিএল বলি, গ্রাউন্ড লেভেলের ভিতরে পাইপলাইন আছে গ্যাস সেক্টরে। তা এইভাবে পাইপলাইন গতকালকের ক্লাসে যেমন দেখাচ্ছিলাম যে মাটির নিচে যে পাইপলাইন আছে, মাটির সংস্পর্শে এসে তার কর্ষণ হয়ে যাচ্ছে। এখন এই মাটির ভিতর দিয়ে গ্যাস পাইপলাইন গেছে, এটা কর্ষণ গ্যাস পাইপলাইনটা হয়ে যাবে। আর আমি এই সারা দেশের যে নেটওয়ার্ক, ঢাকা শহরে, চিটাগাং শহরে যে গ্যাসের যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক সব আমি সরিয়ে ফেলিয়ে আবার নেটওয়ার্ক স্থাপন করব, এটা খুব আনরিয়ালিস্টিক কথা, এটা হতে পারে না। সেই জন্য করা হয় কি, এইগুলোকে প্রোটেকশনে রাখা হয়। এই অনেক ধরনের প্রোটেকশন আছে। প্রোটেকশন মানে কি, যে এটা কোনোদিন কর্ষণ হবে না তা না, কর্ষণ খুব স্লোলি হয়ে যাবে।
হ্যাঁ, প্রোটেকশনে না রাখলে এই গ্যাস পাইপলাইনটা যে রেটে করেশন হতো, প্রোটেকশনে রাখলে তার 100 ভাগের 1 ভাগ অথবা 1000 ভাগের 1 ভাগ রেটে করেশন হবে। তার মানে হচ্ছে এই গ্যাস পাইপলাইনের লাইফ 100 গুণ অথবা 1000 গুণ বেড়ে যাবে। 1000 গুণ বেড়ে গেলে অনেক লাইফ পাবো আমি। তারপরে আমি পার্ট বাই পার্ট এগুলোকে রিপ্লেস করব। কারণ এই গ্যাস সেক্টর বন্ধ করে দিয়ে এই পুরো নেটওয়ার্ক এইভাবে রিপ্লেস করা, এটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। দেশে আন্দোলন শুরু হয়ে যাবে। সেই জন্য এটাকে আমি যে প্রোটেকশন দিব, একটা প্রোটেকশনের নাম হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন, ক্যাথোডিক্যালি প্রোটেক্টেড। তো এই প্রোটেকশনটা কিছুদিন পর পর আমাকে আবার চেক করতে হয়। তার প্রোটেকশন সিস্টেমটা উইক হয়ে যায়, তখন প্রোটেকশন সিস্টেমকে আবার স্ট্রং করতে হয়। পাইপলাইনের মতোই থাকে ঠিক প্রোটেকশন। একটা প্রোটেকশনটা মানে আন্ডারগ্রাউন্ডে থাকে না, উপরে থাকে, ওর সঙ্গে এটা কানেক্টেড থাকে। সো দিস ইজ প্রোটেকশন। গ্যাস সেক্টরের এখানে একটা হয়তো তারা একটা সেফটি প্রিকশনের জন্য একটা ঘর করে রেখেছে, ঘরের ভিতরে প্রোটেকশন সিস্টেমটা আছে। ওরা মাঝে মাঝে যেয়ে ওই ঘরে দরজা খুলে ওই প্রোটেকশন সিস্টেমটা দেখো। ওটা উইক হয়ে গেলে ওই আন্ডারগ্রাউন্ডে তার যাওয়ার দরকার হয় না, উপর দিয়ে এই প্রোটেকশন সিস্টেমটাকে আবার স্ট্রং করে দেয়। এইভাবে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন থেকে বহু বছর তার লাইফকে বাড়িয়ে দেওয়া হয়। সো এই প্রোটেকশন সিস্টেমটাকে আপ টু ডেট রাখার জন্য আপকিপ অফ ক্যাথোডিক্যালি প্রোটেক্টেড পাইপলাইন্স, এটা হচ্ছে ডাইরেক্ট কস্ট। এরকম আরো ক্যাথোডিক্যালি না, অ্যানোডিক্যালি প্রোটেক্টেড সিস্টেম আছে, আরো বিভিন্ন ধরনের প্রোটেকশন আছে, এগুলো আমরা পরে জানবো। তারপরে হ্যাঁ, সেন্সিটিভ কিছু জায়গা আছে যেখানে আমরা করেশন প্রোটেকশন আমাকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কোনো কারণে যে মেটাল সেখানে ইউজ করা হচ্ছে, কোনো কারণে যদি একটু লিক আউট হয়ে যায় করেশন হতে হতে, তাহলে একেবারে সব ধ্বংস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সব ধরনের প্রোটেকশন সেখানে নেই। ফার্স্ট প্রোটেকশন নেই হচ্ছে যে আমরা যে মেটালটা ইউজ করব হাইলি করোসিভ মেটাল, হাইলি করোসিভ রেজিস্ট্যান্স মেটাল। প্লেন কার্বন স্টিলের আমরা ব্যবহার করি না, হাইলি করোসিভ। সো প্লেন কার্বন স্টিল তো কম দামি, গ্যাস সেক্টরে প্লেন কার্বন স্টিল ব্যবহার করে, এটা তো কম দামি। সেটাকে কি করি আমরা, ক্যাটেগরিক্যালি প্রোটেকশন দিয়ে রাখি। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা আরো বেশি সেন্সিটিভ জায়গা, সেখানে আমরা সব রকমের প্রোটেকশন দিয়ে রাখি। যে অ্যালয়টা ব্যবহার করি সেটা প্লেন কার্বন স্টিল না দিয়ে হাইলি করোশন রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল ব্যবহার করি, যেটা অনেক বেশি এক্সপেন্সিভ। সো এই যে বেশি দাম দিয়ে আমি কিনলাম, সেটা হচ্ছে ডাইরেক্ট লস। করেশন যদি না হতো, করেশন সিস্টেমটাই যদি দুনিয়াতে না থাকতো, তাহলে আমাদের এই বেশি দাম দিয়ে মেটাল কিনতে হতো না, আমরা ওই কম দামি জিনিসই কিনতে পারতাম। সেটা আমাদের একটা লস। এখানে প্রোটেকশনও রাখা হয়, ক্যাথোডিক্যালি প্রোটেকশনও রাখা হয়। সো এগুলো ডাইরেক্ট লস। কস্ট অফ গ্যালভানাইজিং জিনিসটা হচ্ছে কি, এই টার্মটা হচ্ছে ওই যে ঢেউটিন যেটা আমরা, ওটা হচ্ছে মাইল্ড স্টিল থাকে, মাইল্ড স্টিলের উপর জিঙ্কের কোটিং থাকে। ওই জিঙ্কের কোটিংটা দেওয়া, তোমরা যে স্টিলের কালার, তোমরা যে ঢেউটিন যেটা দেখেছো খুব শাইনি একটা কালার, সিলভার কালারের মতো চকচক করতে থাকে। ওই ওই যে তোমরা যেটা দেখো ওটা হচ্ছে জিঙ্ক। তো এই যে প্রসেসে দেওয়া হয় সেটা হচ্ছে গ্যালভানাইজিং। জিঙ্ক দেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা আমরা পরে দেখবো, আরো ডিটেলসে পরে দেখবো। ওটা করেশন রেজিস্ট্যান্সের জন্য দেওয়া হয়। তাহলে আমরা ঢেউটিনের উপরে, মাইল্ড স্টিলের উপরে জিঙ্কের একটা কোটিং দিচ্ছি। তা এই জিঙ্কের কোটিং দিতে যেই আমার একটা কস্ট ইনভলভ হচ্ছে, সেটা হচ্ছে কস্ট অফ গ্যালভানাইজিং, হুইচ ইজ ডাইরেক্ট লস। তারপরে এই যে উপরে যেটা বলা আছে সেটার কিছু এক্সাম্পল দেওয়া আছে যে করেশন রেজিস্ট্যান্স মেটাল গুলো কি কি, অ্যালয় গুলো কি কি। নিকেল প্লেটিং অফ স্টিল, স্টিলের উপরে নিকেলের প্লেটিং দেওয়া হয়। যেমন আমাদের বাসায় যে ট্যাপ গুলো দেখি, পানির ট্যাপ যেগুলো দেখি, সেগুলোর উপরেটা খুব শাইনিং থাকে। ওটা অবশ্যই স্টিল না, ওটা হচ্ছে ব্রাসের তৈরি থাকে, আর উপরে নিকেলের কোটিং দিয়ে দেওয়া হয়। আমরা যেটা দেখি আমাদের চোখে খুব শাইনি, সেটা হচ্ছে নিকেলের প্লেটিং দেওয়া হয়। সো ব্রাসের উপরে নিকেলের প্লেটিং দেওয়া হচ্ছে, অন্যান্য কোনো পার্টসে স্টিলের উপরে নিকেলের প্লেটিং দেওয়া হয়। ওই প্লেটিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে কে আসছে, স্টিল আসে নাই, স্টিলটাকে এই যে নিকেল, আমি গতকালকে ব্ল্যাঙ্কেটের উদাহরণ দিয়েছিলাম, নিকেলের একটা কোটিং দিয়ে স্টিলটাকে ঢেকে দেওয়া হচ্ছে। সো এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে এখন আর স্টিল আসছে না, নিকেল আসছে, এবং নিকেলের করেশন রেজিস্ট্যান্স ইজ মাচ বেটার দ্যান স্টিল। সো নিকেল তো খুব কম রেটে ক্ষয় হবে, স্টিল বেশি রেটে ক্ষয় হবে। আর স্টিলকে তো এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আসতে দিলামই না, তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিলাম। সো এই ঢেকে দেওয়ার যে কস্টটা,
দ্যাট ইজ ডাইরেক্ট লস। আরো কি করা হয়, এটা হচ্ছে আমরা করলাম কি যে মেটাল গুলোকে সেভ করলাম। কিভাবে সেভ করলাম? করেশন রেজিস্ট্যান্স অ্যালয় ব্যবহার করলাম, যেন এইটা এক অ্যালয় ব্যবহার করতে পারি। আর করতে পারি কি না, কম দামি স্টিলই ব্যবহার করলাম, করে তার উপরে একটা কোটিং দিলাম, সেটা দাম আর একটু কমে গেল। আরেকটা করলাম কি, এটাও কোটিং, জিঙ্কের কোটিং দিলাম। আরো করলাম কি যে ক্যাথোডিক্যালি প্রোটেকশন দিলাম। সবগুলো কি করলাম, মেটালের করেশন রেজিস্ট্যান্সটাকে ইমপ্রুভ করে দিলাম, মেটালটাকে অনেক বেশি করসিভ রেজিস্ট্যান্স করে দিলাম, সহজে যাতে ক্ষয় না হয়। আরেকটা আমরা কি করতে পারি, আমরা বলেছি যে করেশনের ডেফিনেশনটা হচ্ছে এই হচ্ছে মেটাল, এই মেটাল এর সঙ্গে এর সারাউন্ডে যে এনভায়রনমেন্ট আছে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এর সঙ্গে কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট হয়ে কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে মেটালের যে ক্ষয় হয় সেটাকে আমরা বললাম করেশন। তো এখন এই এনভায়রনমেন্টটা যদি নর্মাল এয়ার হয়, আজকের ঢাকা শহরের এয়ার হয়, তাহলে মেটালটা যেভাবে ক্ষয় হবে, এই এনভায়রনমেন্টে যদি একটা অ্যাসিড হয় তখন কি হবে, মেটালের ক্ষয়টা কি হবে, অনেক বেড়ে যাবে। তো তার মানে আমি অন্যভাবে আর একটা, এতক্ষণ আমি যে প্রোটেকশনের কথাগুলো বললাম যে মেটালটাকে মোর করেশন রেজিস্ট্যান্স করেছি, তাই না, একটা কোটিং দিয়ে বা অথবা ক্যাথোডিক্যালি প্রোটেকশন দিয়ে, এটা যেমন করতে পারি, ঠিক আর এক ভাবে করতে পারি যে এই যে এনভায়রনমেন্টটা আছে, এই অ্যাসিডে বাড়বে কেন, অ্যাসিডের ডিজলভিং ক্যাপাসিটি of the metal is much more higher than the environmental dissolving capacity of the metal. তা আমরা করতে পারি কি, এই যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টে যদি একটা কিছু দিয়ে দেই এক্স ওয়াই জেড, যাতে করে এর ডিজলভিং ক্যাপাসিটিটা কমে যায়, তাহলেও তো আমরা করেশনটাকে কমাতে পারি না? হ্যাঁ, তা সেই ক্ষেত্রে আমরা করি কি, এনভায়রনমেন্টে আমরা কিছু অ্যাড করে দেই, সেইগুলোকে বলা হয় ইনহিবিটর, করেশন ইনহিবিটর হচ্ছে those species or those elements that are added in the environment to reduce its corrosiveness, সেইগুলোকে বলা হয়। তা আমরা এটাও করতে পারি। হ্যাঁ, মেটালের প্রোটেকশন এবং সেন্সিটিভ জায়গাতে সব করা হয়, আমরা মেটালের প্রোটেকশনও নেই, এনভায়রনমেন্টের প্রোটেকশনও নেই, তো এগুলোকে বলা হয় ইনহিবিটর। অ্যাডিং করেশন ইনহিবিটরস টু ওয়াটার। হ্যাঁ, একটু মনে রাখবা যে ময়েশ্চার না থাকলে করেশনে, পরে আমাদের ডিটেইলস আসবে, যে ময়েশ্চার যদি না থাকে তাহলে where there is no moisture there is no corrosion. In dry environment metal will never corrode, কোনো সময় corrosion হয় না। তো করেশনের একটা শর্ত হচ্ছে এনভায়রনমেন্টের ভিতরে ময়েশ্চার থাকতে হবে, এবং সেই জন্য আমরা করি কি, আমাদের এই ডিহিউমিডিফাইং জিনিসটার নাম হচ্ছে ডিহিউমিডিফায়ার, আমরা ইউজ করি কোথায়, দামি ইনস্ট্রুমেন্ট গুলো যেখানে থাকে, মেটাল স্টোরেজ রুমস। আমাদের ডিপার্টমেন্টে দামি ইনস্ট্রুমেন্ট একটা আছে, অপটিক্যাল ইমিশন স্পেকট্রোমিটার, তোমাদের লাস্ট যে এক্সপেরিমেন্টটা আমি করেছিলাম, OES মনে আছে? হ্যাঁ, OES কোটি টাকার উপরে দাম। তা এই সমস্ত দামি, এবং আমাদের ওই রুমে একটা ওই যে ডিহিউমিডিফায়ার রাখা আছে। ডিহিউমিডিফায়ার রাখার উদ্দেশ্য হচ্ছে OES এর বডিটাকে মেটালের তৈরি, সো বডি ওই যে রুমে আছে সেই রুমের এনভায়রনমেন্টের কন্ট্যাক্টটা আছে, যদিও সেটা SS বা হাইলি করসিভ রেজিস্ট্যান্স কোনো মেটাল দিয়ে তৈরি, তারপরে স্লো রেটে হলেও তো সেটা ক্ষয় হবে, ক্ষয় যাতে না হয়, করেশন যাতে না হয়, সেই জন্য ওই রুমের ভিতরে কি করা হয়েছে, OES যে রুমে আছে সেই রুমের ভিতরে একটা ডিহিউমিডিফায়ার রাখা আছে। ডিহিউমিডিফায়ারের কাজ হচ্ছে এই রুমের এয়ারের ভিতরে যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারটাকে সে টেনে নেয়, শোষণ করে নেয়। ওর ভিতরে একটা পট আছে, একটা বক্সের মতো, এটা ওর ভিতরে একটা পট আছে, ওইটা অলওয়েজ অন থাকে, ওই অলওয়েজ অন থাকে, এবং এনভায়রনমেন্ট থেকে সে ময়েশ্চার টেনে নেয়, টেনে নিয়ে কন্ডেন্স করে পানি করে ওই পটে জমা করে। ওই পটটা যখন ভরে যায় তখন সে একটা সিগন্যাল দিতে থাকে, পিপ পিপ আওয়াজ দিতে থাকে, মানে আমার পটটাকে খালি করে দাও, সে আর কাজ জমাতে পারছে না। ওই আওয়াজ শুনে আমরা পটটাকে খালি করে দেই, পানিটাকে ফেলে দেই, আবার খালি করে দেই, পিপ পিপ আওয়াজ বন্ধ হয়ে যায়, সে আবার, মানে সে তার কাজ হচ্ছে এই এনভায়রনমেন্টটাকে, মানে একেবারে জিরো ডিহিউমিডিফায়ার করতে পারে না, কিন্তু হিউমিডিটিকে সে কমিয়ে আনতে পারে, কমিয়ে আনে। সো ওইভাবেও আমরা প্রোটেকশন নেই। সো তাহলে
এনভায়রনমেন্টের করসিভনেস কমানোর জন্য আমরা ইনহিবিটর অ্যাড করি। ইনহিবিটরের নাম কি কি আছে, কোন এনভায়রনমেন্টে কি ইনহিবিটর অ্যাড করতে হয়, এগুলো আমরা পরে দেখবো। তো সেটাও ডাইরেক্ট ক্রস। আর কি আমাদের করেশন কমানোর জন্য আমরা কি করি, দামি ইকুইপমেন্ট যেখানে থাকে সেখানে আমরা ডিহিউমিডিফাইং একটা সিস্টেম রাখি। তো ওই সিস্টেমের জন্য যে খরচটা হয় সেটাকেও ডাইরেক্ট করেশন লস বলা হয়। ইনডাইরেক্ট লস এক কথায় শুরুতে একটু বলেছিলাম, তা একটু মোর ডিফিকাল্ট টু অ্যাসেস, একটু তাকে জাজ করা একটুখানি ডিফিকাল্ট। আমি সহজ উদাহরণ একটা দিয়েছিলাম, কিন্তু সবগুলো সহজ না, একটু বুঝতে হয় সেক্ষেত্রে। এখানে বলা হচ্ছে যে আমাদের দেশে এখন আর হরতাল খুব কম হয়, আগে তো খুবই হরতাল হতো এরশাদের পিরিয়ডে। আমরা এমন হয়েছে হল ভ্যাকান্ট হয়ে গেছে, আমরা যখন ছাত্র ছিলাম বুয়েটের, এইবারে আসতেছি হল খুলে দেওয়া হয়েছে, আসতেছি হলে ঢুকতে পারিনি, আবার অ্যানাউন্সমেন্ট চলে এসে কাল থেকে হল ভ্যাকান্ট, এরকম ওই এক রাত থেকে পরের দিন আবার চলে গেছে, এরকম হতো। তা বলা হচ্ছে যে একটা দেশের হরতাল ধর্মঘট এগুলো দেশের অনেক ক্ষতি করে। সেরকমই শাটডাউন, হরতাল বা ধর্মঘট মানে কি, দেশটাকে শাটডাউন করে দেওয়া হয়ে গেল। শাটডাউন আসলে অনেক ক্ষতি করে, ডাইরেক্ট লসের থেকে ওটা অনেক ডেঞ্জারাস। এটা বলা হচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ করোডেড টিউব ইন অয়েল রিফাইনারি মে কস্ট এ ফিউ $100। এই প্রথমটা কোন কস্ট, রিপ্লেসমেন্ট অফ করোডেড টিউব, এটা কোন কস্ট, ডাইরেক্ট লস, এটা ডাইরেক্ট লস। বাট শাটডাউন কিন্তু রিপ্লেসমেন্ট যখন আমি করব তখন আমাকে ফ্যাক্টরিটাকে শাটডাউনে রাখতে হচ্ছে। বাট শাটডাউন অফ দ্য ইউনিট মানে ফ্যাক্টরি ডিউরিং রিপেয়ারিং মে কস্ট $800 পার আওয়ার ইন লস্ট প্রোডাকশন বন্ধ থেকে যায়। সো ওইটা ওই ডাইরেক্ট লস থেকে অনেক বেশি শাটডাউনটা। এই জন্য কোম্পানি কোনো সময় এই প্রোডাকশন বন্ধ চায় না কোনো সময়। অধিকাংশ ক্ষেত্রে যাদের সাধ্য আছে তারা সমস্ত ইকুইপমেন্ট ডবল রাখে, একটা রানিং থাকে আর একটা স্ট্যান্ড বাই থাকে। রানিংটাকে যখন রিপ্লেস করতে হয় তখন ওই স্ট্যান্ড বাইটা আবার চালু করে দেয়, সো যাতে করে ওই ফ্যাক্টরির প্রোডাকশন রেট রিমেইন অলওয়েজ সেম, কোনো সময় প্রোডাকশন রেট ফল করে না। কারণ এই যে আমাদের গার্মেন্টস সেক্টর নিয়ে হরতালের সময় আমরা যে অনেক পেপারে পত্র পত্রিকায় অনেক আলোচনা হয়, তোমরা দেখেছো। মানে আলোচনা কেন হয়, যে বিদেশের অনেক বায়ার থাকে যারা আমাদের কাছ থেকে অর্ডার দেয়, আর আমাদের হরতাল হলে আমরা সেই অর্ডার অনুযায়ী সাপ্লাই দিতে পারি না। তখন বায়ার তারা লস স্বীকার করে, তখন বায়াররা করে যায় চিন্তা করে যে বাংলাদেশ থেকে সস্তায় পাই ঠিকই, কিন্তু বাংলাদেশ থেকে আমার ডিমান্ড অনুযায়ী সাপ্লাই পায় না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখন তারা এটা তাদের জন্য অনেক বড় লস, ইনডাইরেক্ট লস। তখন তারা অন্য দেশে চলে যায়, যদিও সেটা তাদের পার ইউনিট কস্ট বেশি, কিন্তু তারা এনশিওর হতে পারে যে আমাদের লস ফ্লোটা কোনো সময় কমবে না, কোনো সময় বন্ধ থাকবে না। নিশ্চয়তা একটা বড় জিনিস, আনসার্টেনিটি একটা বড় ডেঞ্জারাস জিনিস। তো সেই জন্য শাটডাউন হচ্ছে একটা ইনডাইরেক্ট লস এবং তার খরচ ডাইরেক্ট লস থেকে অনেক বেশি। লস অফ প্রোডাক্ট, লস অফ অয়েল, গ্যাস, ওয়াটার থ্রু এ করোডেড পাইপ। একটা পাইপ যদি আন্ডারগ্রাউন্ডে পাইপ আছে, পাইপের করেকশন হতেই আছে, আমরা খেয়াল করি না, কোন রকমে ইনস্টল করে রেখে দিচ্ছি, প্রোটেকশনও দিয়ে রেখেছি ক্যাথোডিক, সেটাও খেয়াল করি না। আমাদের দেশে এই জিনিসগুলো একটু বেশি হয় অন্যান্য দেশের তুলনায়। ফলে দেখা যায় কি, প্রায় দেখা যায় যে ওই গ্যাস লিক হয়ে এই পাইপ এটা পাতলা হতে হতে, করেকশন পাতলা হতে হতে একেবারে এখান থেকে আর মেটালই নাই, ফলে এখান থেকে গ্যাস লিক হওয়া শুরু হয়ে গেছে। তো যতক্ষণ এটা রিপেয়ার না করা হয় ততক্ষণ কি হয়ে যায়, তোমার এই গ্যাস বেরিয়ে চলে যাচ্ছে, বা তেলের হলে তেল বেরিয়ে চলে যাচ্ছে, বা অনেক ধরনের দুর্ঘটনা হতে পারে। কিছুদিন আগে আমরা বোধহয় কোথায়, আমার ঠিক মনে নেই, নারায়ণগঞ্জে সম্ভবত একটা মসজিদে নামাজ পড়ার সময় বাস্ট আউট হয়ে যে কত মানুষ মারা গেল, তোমাদের মনে আছে হয়তোবা। তো দ্যাট ইজ দ্য ইনডাইরেক্ট লস, যে মানুষগুলো মারা গেল। নিচে গ্যাস লাইন ছিল, ওগুলো রিপেয়ারমেন্ট ঠিক মতো হতো না, বাস্ট আউট হয়ে গেছে, মানুষ মারা গেছে, দ্যাট ইজ ইনডাইরেক্ট লস। সো মানুষ মারা যাওয়াটাও একটা লস, দ্যাট ইজ ইনডাইরেক্ট লস। বা যতক্ষণ এটা রিপেয়ার না করা হচ্ছে তার ভিতরে যে অয়েল বা গ্যাস বা পানি বেরিয়ে চলে যাচ্ছে করোডেড পাইপের ভিতর দিয়ে, দ্যাট ইজ ইনডাইরেক্ট লস। লস অফ এফিসিয়েন্সি, এখানে যেটা বলা হচ্ছে যে, আমি পরেরটাতে একটু বুঝাই
যে সে এই একটা পাইপ লাইন আছে, এই পাইপ লাইনের ভিতর দিয়ে আমরা মাঝে মাঝেই বলি যে আমাদের গ্যাসে বাসায় গ্যাসের চাপ নেই, বলি প্রেসার কমে গেছে, রান্না করতে পারছি না। তা এটা মনে করো যে গ্যাস যেখান থেকে সাপ্লাই হচ্ছে সেই জায়গাটা ইনপুট ধরে নিলাম, এটা হচ্ছে ডোমেস্টিক যেখানে আমরা আউটপুট ইউজ করছি। তো এখানে একটা সার্টেইন প্রেসার থাকতে হবে, শুধু গ্যাস না, এটা পানির ক্ষেত্রেও সত্য, সার্টেইন প্রেসার থাকতে হবে। তো এই সার্টেইন প্রেসার কমে যায়, প্রায় কমে যায় আমাদের কিছু কিছু জায়গায়, রান্নার জন্য চুলা ধরে না, খুব সামান্য পরিমাণ গ্যাস হচ্ছে, চুলা টিম টিম করে জ্বলে। তো এখন সেটা কেন এরকম হচ্ছে? এই পাইপ লাইনের ভিতরে যদি করশন হয়, করশন হয়ে দ্যাট ইজ দ্য করশন প্রোডাক্ট, এরকম করশন প্রোডাক্ট। দেখো মেটাল মেটাল করশন হয়ে অক্সিডেশন একটা করশন রিঅ্যাকশন, মেটাল অক্সাইড। কার ভলিউমটা বেশি? এই মেটালের ভলিউমটা বেশি না এটা হচ্ছে করশন প্রোডাক্ট এই ভলিউমটা বেশি? কার ভলিউমটা বেশি কি মনে হয়? প্রোডাক্টটা বেশি, কারণ এখানে অক্সিজেনের ভলিউম ইনভলভ, ওই মেটালটা তো আছেই আর অক্সিজেন ভলিউম ইনভলভ। ফলে এই জায়গায় যে করশনটা হচ্ছে, করশন হয়ে আমি দেখালাম বোঝানোর জন্য একটু বেশি করে দেখালাম যে এই একটা করশন প্রোডাক্ট হয়ে এখানে কিছু টেম্পারেচার দরকার, হিট দরকার, টেম্পারেচার দরকার, সার্টেইন টেম্পারেচার দরকার। সেই জন্য এই কিন্তু এখানে আমাকে ডাইরেক্ট কোনো সিস্টেম ইনভলভ করা যাবে না, শুধু টেম্পারেচারটুকু আমার দরকার, হিটটুকু দরকার। সেই জন্য এরকম একটা মেটালিক পার্টস নেওয়া হয়েছে যার হিট কন্ডাক্টিভিটি হাই, হিট কন্ডাক্টিভিটি ইজ হাই, এবং এই জায়গায় সেই হিটটা দেওয়া হচ্ছে, হিটটা এখানে দেওয়া হচ্ছে। সো হিট কন্ডাক্টিভিটি হাই, ওই হিটটাকে মানে হিট দেওয়ার মেকানিজমটা এখানে, কোনো কারণে মেকানিজমটাকে এখানে ইনভলভ করা যাবে না, এখানে আউটপুট হিসেবে শুধু আমরা হিটটা পেতে চাই। তো এখন এই এই যে মেটালিক দণ্ড যার হিট কন্ডাক্টিভিটি হাই, এর সার্টেইন পোর্শন করশন হয়ে এরকম করশন প্রোডাক্ট হয়ে গেল। দিস ইজ দ্য করশন প্রোডাক্ট। এখন এইটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে মেটাল, আর এটা হচ্ছে করশন প্রোডাক্ট। আমি সিম্পল বা বোঝার জন্য সব ক্ষেত্রে অক্সাইড নিচ্ছি, মেটাল অক্সাইড নিচ্ছি। এখন এই মেটালের কন্ডাক্টিভিটি আর মেটাল অক্সাইডের কন্ডাক্টিভিটি তো এক না, এক কি? ডেফিনেটলি আলাদা। তাহলে আমি যদি করশন না হতো তাহলে আমার তো ডিজাইন করে এরকম যে পুরোটাই মেটাল আছে এবং তার হিট কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমি এখানে ডিজায়ার্ড একটা হিট পাচ্ছি বা টেম্পারেচার পাচ্ছি। এখন সার্টেন পিরিয়ড পরে এই জায়গাটা কি হয়ে গেল? করোডেড হয়ে গেল। এখন এর হিট কন্ডাক্টিভিটি ডিফারেন্ট, ফলে এখন আমি আর সেই আমার ডিজায়ার্ড টেম্পারেচার বা ডিজায়ার্ড হিট পাবো না। সো এখানে একটা লস হচ্ছে। সো দিস ইজ দ্য ইনডাইরেক্ট লস। এই দুটোই আগের স্লাইডে বলা হচ্ছে, আমি আগে বুঝিয়ে নিচ্ছি, পরে ওখানে লেখাই যাচ্ছি। সো ক্লগিং হয়ে গেলে আমাকে প্রেসার দিতে হবে, অথবা আমি ডিজায়ার্ড প্রেসার পাবো না, দুটো ইনডাইরেক্ট লস। অথবা মেটাল করশন প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটার হিট কন্ডাক্টিভিটি ডিফারেন্ট হওয়ার কারণে আমি ডিজায়ার্ড টেম্পারেচার বা হিট পাবো না, সেটাও একটা লস। তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, কিন্তু কিছু মনে হয় পড়েছো আইসি ইঞ্জিন। আইসি মানে হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন।
internal combustion engine আইসি ইঞ্জিন বলা হয়। আমরা 2 স্ট্রোক 4 স্ট্রোক সবকিছুই আমরা জানি। 2 স্ট্রোক মানে হচ্ছে এখানে একটা পিস্টন থাকে, এটাকে বলা হয় সিলিন্ডার, আর এর ভিতরে একটা পিস্টন ওঠানামা করে, আপস অ্যান্ড ডাউন মোশনে ওঠানামা করছে সে। একবার নিচে নেমে একবার ওঠাকে বলা হয় 1 স্ট্রোক। তা যে সমস্ত আইসি ইঞ্জিনে এই 2 বার ওঠানামা করলে একটা সাইকেল কমপ্লিট হয়, মানে গ্যাসোলিন বার্ন করে সেটাকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি, সেটাকে 2 স্ট্রোক ইঞ্জিন বলে। আর 4 স্ট্রোক ইঞ্জিন মানে হচ্ছে এই সিলিন্ডারের ভিতরে 4 বার, মানে এই জায়গায় গ্যাসোলিন থাকে, ওটাকে প্রেস করে বার্ন করানো হয়। এটা নিচে নামা মানে যে গ্যাসোলিন এখানে আছে, এখানে যে ফুয়েল আছে, এটা প্রেস করা মানে ফুয়েলটাকে প্রেস করা হয়, প্রেস করলে আগুন ধরে যায়, হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তা এইবার 2 বার এইটাকে একবার ডাউনে যাবে একবার উপরে উঠবে, দিস ইজ 1 স্ট্রোক। এইভাবে 2 স্ট্রোকে যে একটা সাইকেল কমপ্লিট হলে সেটাকে বলা হয় 2 স্ট্রোক ইঞ্জিন, এবং এইভাবে 4টা স্ট্রোকে একটা সাইকেল কমপ্লিট হলে সেটাকে বলা হয় 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক ইঞ্জিনে বার্নিং ভালো হয় এবং সেটাতে এনভায়রনমেন্ট পলিউশনটা কম হয়। আর 2 স্ট্রোক ইঞ্জিনে বার্নিংটা ভালো হয় না, কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, কার্বন আনবার্ন থেকে যায়, ওটা এনভায়রনমেন্টকে ক্ষতি করে। তা এইটা হচ্ছে একটা ব্যাপার, 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের পার্থক্য। আমাদের এখানে পার্থক্যটা ব্যাপার না। আমাদের এখানে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই সিলিন্ডারের ভিতরে এই যে ভলিউমটা, এই জায়গায় যে ভলিউমটা, এই ভলিউমটা হচ্ছে ইম্পর্টেন্ট। পার্টিকুলার একটা ভলিউমের জন্য বার্নিংটা, ইঞ্জিন 2 স্ট্রোক হোক আর ইঞ্জিন 4 স্ট্রোক হোক, পার্টিকুলার একটা ভলিউমের জন্য বার্নিংটা ভালো হয়। সো আমি আর একটা ছবি আঁকি, এই আর একটা পিস্টন দিলাম। বার্নিংটা 4 স্ট্রোকে ভালো হয়, তাই না? 4 স্ট্রোকে ভালো হয়, হ্যাঁ। সেই জন্য 4 স্ট্রোক ইঞ্জিনের দাম বেশি, এবং উন্নত দেশে 2 স্ট্রোক ইঞ্জিনকে ব্যান করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। আমাদের দেশেও এই নিয়ে অনেক আস্তে আস্তে ব্যান করে দেওয়া হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন। তো এখন আমরা 2 স্ট্রোক 4 স্ট্রোকের দিকে যাব না, আমরা দেখবো এই ভলিউমটা। আমি ধরে নেই এটা দুটোই 2 স্ট্রোক অথবা দুটোই 4 স্ট্রোক, যাই হোক না কেন, এই পার্টিকুলার একটা ভলিউমের জন্য তোমার কি এই মেশিনের এফিসিয়েন্সিটা ভালো হয় অথবা বার্নিংটা ভালো হয়। হ্যাঁ, ধরলাম যে এই ভলিউমটার জন্য তোমার বার্নিংটা ভালো হয়, এত বড় ভলিউমের জন্য বার্নিংটা ভালো হয় না। এখন হয় কি, গ্যাসোলিন তো, ফুয়েল তো, দিস ইজ করোসিভ, ফুয়েল হচ্ছে করোসিভ। এই করোসিভ জিনিস যখন এর ভিতরে থাকে আর এই পিস্টন আপস অ্যান্ড ডাউন করছে, সো এই পিস্টনের সাথে সিলিন্ডারের সাথে করোসিভ মিডিয়া, এই পিস্টন সিলিন্ডার, পিস্টন সারফেস সিলিন্ডার সারফেস করোসিভ মিডিয়া সব মিলে কি হয়ে যাচ্ছে, সবকিছুর করেশন হচ্ছে, পিস্টনের করেশন হচ্ছে, করোসিভ মিডিয়ার এই সিলিন্ডারের করেশন হচ্ছে, সবকিছু, এবং এটা তো করোসিভ মিডিয়া হয়ে কি হয়, কিছু সময় পরে দেখা যায় কি যে এই জিনিসটাই যার ভলিউমটা এখানে খুব সুন্দর ছিল, এইটা এরকম হয়ে যায়। এটা তো একটা ওয়াল থিকনেস, এটা আমি একটা লাইন দিয়ে দেখানো হয়েছে, এটা তো একটা ওয়াল থিকনেস। এই সাইডে করেশন হয়ে এক সময় এরকম হয়ে যায় যে এই সিলিন্ডারটা ডাইমেনশন আর এই এখান থেকে এতটুকু এতটুকু কি আমি যদি বলি কি বলবো, একটা এল বলি, আর উপরে এটা যখন ওঠে উপরের এটাকে যদি এইচ বলি, সার্টেন পিরিয়ড পরে এইটা বেড়ে যায়, সাইডে করেশন হয়ে যায়, সাইডে করেশন হয়ে যায়, তখন এই এলটা হয়ে যায় L1, this L1 is greater than L, আর এইচটা হয়ে যায় H1, this H1 is greater than H। এই ভলিউমটা ভালো না, এটাও 2 স্ট্রোক ইঞ্জিন, দিস ইজ দ্য পারফেক্ট ইঞ্জিন, পারফেক্ট 2 স্ট্রোক ইঞ্জিন, কিন্তু সার্টেন পিরিয়ড পরে এবং এই ভলিউমটা দিস ইজ দ্য, এটাকে বলা হয় ইফিসিয়েন্ট বার্নিং এর জন্য একটা ভলিউম আইসি ইঞ্জিনের। সার্টেন পিরিয়ড পরে এর ওয়াল করেশন হয়ে যায়,
ওয়াল ক্ষয় হয়ে গেছে, ফলে এই লেন্থটা বেড়ে গেছে, হাইটটাও বেড়ে গেছে, ফলে এই ভলিউমটা বড় হয়ে গেছে। এখন এই বার্নিংটা কি হবে, এ আসলে কি হয়েছে, এটা এখন ওর দিকে চলে যাচ্ছে। সো এইটার এখন বার্নিংটা একদম ভালো হবে না। সো কি হয়ে যাচ্ছে, আইস ইঞ্জিন করেশনের কারণে তার ইফিসিয়েন্সি ফল করে যাচ্ছে, বার্নিং ইফিসিয়েন্সি ফল করে যাচ্ছে, এটাই বলা হয়েছে। আমরা এখন স্লাইডে চলে যাই। একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার হাইটটা কিভাবে বাড়লো? হাইটটা আসলে বাড়ে না, এটা আসলে ভলিউমটা বেড়ে যায়। হ্যাঁ, হাইটটা বাড়ে না, ভলিউম, টোটাল ভলিউমটা বেড়ে যায়, হাইটটা না, টোটাল ভলিউমটা বেড়ে যায়। V1 বলে, V1 এর গ্রেটার দ্যান V, এলটা বেড়ে যায় আর এটা বেড়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি ঠিক কোশ্চেন করেছো, ভলিউমটা বেড়ে যায়। তো সার্টেইন একটা ভলিউমের জন্য, হ্যাঁ, এই যে বলছিলাম যে এর ভলিউমটা তখন কি হয়ে যাচ্ছে, এটা ইফিসিয়েন্ট ভলিউম ছিল, এটা এই দিকে চলে যাচ্ছে, বড়র দিকে চলে যাচ্ছে, সেই জন্য তার ইফিসিয়েন্সি লস করে যায়। সো লস অফ ইফিসিয়েন্সি কিভাবে হচ্ছে, ওই যে তিনটা আমি এক্সাম্পল বললাম, বাই ডিমিনিশড হিট ট্রান্সফার কমে আসে থ্রু অ্যাকুমুলেটেড করেশন প্রোডাক্ট অ্যাকুমুলেট হওয়ার কারণে, ক্লগিং অফ পাইপটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, উইথ রাস্ট, ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে। তো সবগুলো ইনডাইরেক্ট লস। পিস্টন রিংস এন্ড সিলিন্ডার ওয়ালস আর কন্টিনিউয়াসলি করোডেড বাই কম্বাশন গ্যাসেস ইন আইস ইঞ্জিনস। ওই যে ক্রিটিক্যাল ডাইমেনশন বলা হয়, রাইট, এই যে বলা হয়েছে, মানে যে ডাইমেনশনে তোমার ইফিসিয়েন্ট বার্নিং হয় সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ডাইমেনশন। সেই ক্রিটিক্যাল ডাইমেনশনটাকে সে ডেভিয়েট করে চলে আসে, ওই জেলটা বেড়ে যায়, ক্রিটিক্যাল ডাইমেনশন বড় হয়ে যায়। সো তখন কি হয়ে যায়, আমার সার্টেইন এনার্জি পাওয়ার জন্য আমার গ্যাসোলিন অয়েল বেশি লেগে যায়। কেন বেশি লেগে যায়, বেশি লেগে কোথায় চলে যায় গ্যাসোলিন অয়েলটা, আনবার্ন থেকে যায়। আনবার্ন হয়ে ওই গ্যাসোলিন অয়েলটাই, ওই দেখবা যে যে এক্সজস্ট, যে গাড়ির এক্সজস্ট, কিছু কিছু গাড়ির এক্সজস্ট দেখবা কালো ধোঁয়া বেরোচ্ছে। কালো মানে কি, ওই ফুয়েল বেরিয়ে যাচ্ছে, পুরো বার্ন হচ্ছে না, আনবার্ন ফুয়েল বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। এক্সেস তখন আমার আগে ভালো ভালো গাড়িতে আমি 5 লিটার তেল দিয়ে যতদূর যেতে পারতাম, এখন খারাপ গাড়ি যেটা আইস ইঞ্জিনের ক্রিটিক্যাল ডাইমেনশনটা ডেভিয়েট করে গেছে, তো এখন আমার ওই দূরত্ব যেতে গেলে আমার 8 লিটার তেল লাগছে, সো এক্সেস গ্যাসোলিন লাগছে। দিস ইজ ইনডাইরেক্ট লস। কন্টামিনেশন, আমাদের ক্লাস 50 মিনিট আমার রোল কল করতে হবে, তা এই পর্যন্তই থাক। Roll number 1.